বাংলাদেশের যে পরিস্থিতি আর কি, সেই পরিস্থিতির মধ্যে কতগুলো জায়গায় খুব রহস্যের জট আছে। এই রহস্যের জটগুলো বিগত প্রায় 1 বছর ধরে আমরা দেখতেছি, বিশেষ করে লন্ডন বৈঠকের আগে দেখতেছি। দেখেন, লন্ডন বৈঠকের আগে বিএনপি বেশ আওয়াজ দিল, এই আসিফের পদত্যাগের কথা বলল, এই খলিল সাহেবের পদত্যাগের কথা বলল। লন্ডন বৈঠকে দেখলাম খলিল সাহেব হচ্ছে গিয়ে তাদের সাথে একসাথে তারা মুখপত্র হয়ে প্রেস মিট করছে। তারপর সবচেয়ে অবাক কাণ্ড যেটা দেখলাম, যে প্রতিরক্ষা পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন তিনি, তিনি হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। তারপর আমরা মনে করলাম এটা মনে হয় গুপ্ত শিবিরের মতো গুপ্ত বিএনপি ছিল আর কি। হ্যাঁ, গুপ্ত বিএনপি ছিল, আমরা চিনি না। তারপর আমরা একটু ইতিহাস মেলাতে গিয়েও একটু কনফিউজ হয়েছি, কারণ 111 যখন হয় তখনও তো উনি 111-এর সময় হচ্ছে বাংলাদেশে এসেছিলেন, তখনও হচ্ছে গিয়ে 111 গভর্নমেন্টের সাথে মার্চ করছেন, অনেক কিছু করছেন। তারপর হঠাৎ করে তিনি আবার পালিয়ে চলে গেছেন। 111-এর শেষ ইলেকশন পর্যন্ত আর থাকেন নাই, তার আগে তিনি দেশ ত্যাগ করছিলেন আমাদের এই রজার খলিল। তো এই রজার সাহেব হচ্ছে গিয়ে আবার হচ্ছে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হলো, আমরা কনফিউজ হইলাম। আবার এই পরশুদিন তিনি একটা বক্তব্য দিলেন, তাতে আমি আরেকবার আমরা হচ্ছে গিয়ে অবাক হয়ে গেলাম। তিনি রীতিমতো একটা গোমর ফাঁস করে দিলেন। কারণ হচ্ছে বিএনপির অনেকেই নেতা কর্মী, অনেকেই আমাদের সাথে দেখা হইলে, কথা হইলে বা বিভিন্ন টক শোতে তারা দাবি করে এই যে হচ্ছে অনির্বাচিত সরকার, এই যে ইউনূস সরকার হঠাৎ করে 9 দিন আগে এরকম একটা গোপন চুক্তি করে গেল আমেরিকার সাথে। এতে তারা খুব বিপদে পড়ছে, ফেঁসে গেছে। এবং বিএনপির অনেক নেতাই হচ্ছে তাই মনে করে যে তাদেরকে হচ্ছে গিয়ে একেবারে বিপদে ফেলে দিয়ে গেছে। কিন্তু এই বিপদ তো বিপদ না, এই বিপদ তো সমঝোতা করেই হয়েছে। এই খলিল সাহেবই হঠাৎ করে বলে বসলেন যে এটা তো আমরা জামাতকে দেখিয়েছি, এটা তো আমরা বিএনপি কে দেখিয়েছি। বিএনপি এবারে এখনো প্রতিবাদ জানায়। আমরা অবাক কাণ্ড দেখি যে আমেরিকার এত খুব ওয়াশিংটনের এত কাছের মিত্র হচ্ছে গিয়ে আপনার হচ্ছে জামাতে ইসলাম, যাকে আমেরিকান রাষ্ট্রদূতরা বারবার সার্টিফাই করেছেন। সেই হ্যারিকে টমাস বলেছিলেন সেই 111-এর আগে, জামাত ইজ এ মডারেট মুসলিম পার্টি। ম্যারিয়ান পিটার্স একজন নারী রাষ্ট্রদূত ছিলেন, তিনি তাদের সাথে বৈঠক করেছিলেন, জামাতের তৎকালীন নেতৃবৃন্দ, যুদ্ধাপরাধী নেতৃবৃন্দ যাদের 2-1 ফাঁসি হয়েছে, তাদের সাথে বৈঠক করেছিলেন ম্যারিয়ান পিটার্স। এবং বলেছিলেন জামাতকে আসলে মিলিটেন্ট পলিটিক্যাল পার্টি বলা যায় না, ইটস আ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। এই যে ডেমোক্রেটিক তাদেরকে বলেছেন, মডারেট তাদেরকে বলেছেন, সেই জামাত হচ্ছে আবার পোল্টি খেতে তো তার সময় লাগে না, সে আবার আজকে পোল্টি খেয়ে গেছে। সে বলছে না, আমাদেরকে এই চুক্তি দেখানো হয়নি। কিন্তু রইল বাকিকে হারাধনের বিএনপি রইল আর কি। বিএনপি কিন্তু চুপ, বিএনপি হ্যাঁ বলে না, নাও বলে না আর কি। তো এই যে বিষয়টি আর কি, এখানে যে আসিফ নূর যেটা বলেছেন, যে উনি বলেছেন মানে বেশ করে আমাদের একটু দায়িত্ব নিয়ে বলতে হয়, আমাদের দেশের মাটিতে এদের মাঝখানে বসবাস করে এদের সাথেই থাকি, এদের সাথেই লড়ি আমরা। তো সেক্ষেত্রে দায়িত্বশীলতার সাথে একটু বলতে হয় আর কি, যে এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছিল, এগুলা কি একেবারে বেখবর ছিলেন হচ্ছে বিএনপি নেতৃত্ব, নাকি তারা হচ্ছে সবকিছু কৌশলের নামে চেপে গেছে? আমরা অনেক সময় প্রশ্ন করেছি যে আমরা বন্দর নিয়ে আন্দোলন করছি, আপনারা প্রথমে আওয়াজ দিলেন, আওয়াজ দিলে আবার পিছু টান দিলেন। আমরা করিডোরের বিরুদ্ধে কথা বলছি, আপনারা আওয়াজ দিলেন, আওয়াজ দিয়ে আবার পিছু টেনে নিলেন। আমরা 25শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলাম, আপনারা আওয়াজ দিলেন, তারপর পিছু টেনে নিলেন। আমরা ইনক্লুসিভ নির্বাচন চাইলাম, অন্তর্ভুক্তি মূলক নির্বাচন চাইলাম। যেমন গতকাল একটা ঘটনা দেখবেন, নেপালের ঘটনা। নেপালের এর আগে শ্রীলঙ্কার ঘটনা ছিল, সেটা আমরা বারবার উদাহরণ দিয়েছি, যে শ্রীলঙ্কাতে একটু অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছিল সেটা কিন্তু রাজা পাকসের পার্টি, ফ্রিডম পার্টি অংশগ্রহণ করেছিল। এবং এখানেও দেখবেন কেপি শর্মার পার্টি, সিপিএন এমএল, তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে। অর্থাৎ হচ্ছে যে সরকার পতিত হয়ে যায় অভ্যুত্থানের মধ্যে, তাদেরকে নিয়েই নেপালে নির্বাচন হলো, তাদেরকে নিয়েই শ্রীলঙ্কায় নির্বাচন হলো। এবং নেপালের নির্বাচনটা খুবই মানে এক্সক্লুসিভ, যে সেখানে মাত্র 5 মাসে, গণ অভ্যুত্থানের পরবর্তী মাত্র 5 মাসের মধ্যে সেখানে হচ্ছে নির্বাচনটা হয়ে গেল আর কি। হয়তো ফলাফল আজকে রাতের মধ্যে হয়ে যাবে। তো সেই ফলাফলে হচ্ছে যারা আন্দোলন করছিল, সে ব্যালেন্সা ওরাই হয়তো হচ্ছে সবচেয়ে বেশি 110-এর উপরে আসনে তারা আগে আছে নেপালে। কিন্তু সেখানে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া সম্ভব হলো, শ্রীলঙ্কাতে সম্ভব হলো, কিন্তু বাংলাদেশে হলো না। এটার ক্ষেত্রে কিন্তু বিএনপির প্রথমে স্ট্যান্ড ছিল, বিএনপিরও কিন্তু স্ট্যান্ড ছিল, হঠাৎ করে সেই স্ট্যান্ড থেকে তারা আবার সরে গেল আর কি। তো তার বিএনপি সবসময় 1 পা আগাচ্ছে, আবার 2 পা পিছাচ্ছে, 1 পা আগাচ্ছে, 2 পা পিছাচ্ছে। প্রশ্ন করলে তারা হচ্ছে
মানে মানে প্রকাশ্যে বলে না, কিন্তু হলো মানে পিছনে বলে যে আমাদের কৌশল নিতে হচ্ছে, যে কোনো মানে একটু নির্বাচন দিতে চায় না ইউনূস সরকার, যে কোনো ভাবে আগে নির্বাচনটা করি, যে কোনো ভাবে একটা নির্বাচন নির্বাচন তো করলেন, নির্বাচনও করলেন, ভূমিধস বিজয় অর্জন করলেন, তারপর আবারও কৌশল, আবারও অবাক করে দিয়ে হচ্ছে আপনারা এই যে আপনাদের মুখে আপনারাই বলেছেন যে এই বিদেশি নাগরিককে উপদেষ্টা করা হলো কেন। এখন আপনারা তাকে উপদেষ্টা তো উপদেষ্টা, এখন তাকে আপনারা পুরো ক্যাবিনেট মিনিস্টার করে বসেছেন, এবং ক্যাবিনেট মিনিস্টার হয়ে সে এমন মিনিস্টার যে আমার তো পরশুদিন মনে হয়েছিল, খলিল তুমি কার, তুমি কি বিএনপি না তুমি এখনো ইউনূসের। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আসলে বিচারের মুখোমুখি তো হওয়ার কথাই হচ্ছে ইউনূস চক্রের, কিন্তু এই বিচারের মুখে মুখে আদতে তারা হবে কিনা, নাকি ওই যে দেখেন ব্যাংকের হিসাবটা যেমন চেয়েছে, ব্যাংকের হিসাবটা চেয়ে আসলে আলটিমেটলি তারা কি করলো, তারা কিন্তু আসিফকে এক ধরনের ক্লিন চেক দিয়ে দিল। এখন তারা কথা বলবে, দেখছো তার বইয়ের আছে মাত্র 666 টাকা, বইয়ের অ্যাকাউন্টে আছে মাত্র 666 টাকা, আর অমুকের অমুক মন্ত্রী অমুক আমলের তমুকের বইয়ের অ্যাকাউন্টে এত ছিল, তমুকের। জি, আসাদ নূর, আসাদ নূর, এই যে ওর বইয়ের অ্যাকাউন্টটা খোলা হয়েছে, একটু দেখবেন, ওর বইয়ের অ্যাকাউন্টটা খোলা হয়েছে কিন্তু পহেলা মে, পহেলা মে কিন্তু বাংলাদেশের সব ব্যাংক বন্ধ থাকে, এরকম ব্যাংক বন্ধ থাকা অবস্থাতে হঠাৎ করে বইয়ের অ্যাকাউন্ট খোলা হইলো, তো জানি না। তারপর আমি আমার আলোচনার শুরুর দিকে বলেছিলাম যে ভাই এগুলা ক্যাশ ইন হ্যান্ডস থাকে, আর ক্রিপ্টো কারেন্সির ব্যাপারটা খুব চমৎকার ভাবে বলেছেন, চমৎকার উদাহরণ দিয়েছেন। এই বিষয়টা হলো একটা চুনোপুটি, একটা খুব পঞ্চম স্তরের লোক সে, হ্যাঁ ওদের মতো উপদেষ্টা তো উপদেষ্টা হয়নি, আমাদের হচ্ছে প্রধান উপদেষ্টার মতো বড় সড়ো কেউ না, তারই যদি সেই যদি এত টাকার ক্রিপ্টো কারেন্সি ক্যারি করে, তাহলে বড়রা কি করছেন, এই যে কয়েকজন উপদেষ্টা বিদেশ চলে গেলেন, তারা কত টাকা ক্যারি করছেন। যেটা বলছিলেন যে এই ওনারা খুব কনফিউজড হয়ে যান, তো ওনারা এই পরিস্থিতিতে মানে মানে ঠিকই তো বললাম বোধহয় প্রথমে যে আপনারা আকাশ থেকে পড়লেন কিনা, মানে এরকমই তো হওয়ার কথা ছিল, নাকি ব্যতিক্রম হওয়ার কথা ছিল? এই সাজিদুল্লাহ গ্রুবেল ভাইরা আমার প্রিয়, তারা একটু তো ব্যতিক্রম হওয়া, শুনুন সেই মুহূর্তে শুধু বামপন্থীরা না, আমাদের চেনা জানা প্রচুর প্রচুর আওয়ামী লীগ সমর্থক, আমাদের চেনা জানা প্রচুর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষও কিন্তু হচ্ছে এই যে জুলাইয়ের যে ঘটনা, আগস্টের যে ঘটনা, সেই ঘটনায় তারা কিন্তু তৎকালীন সরকারের উপর প্রচন্ড ক্ষিপ্ত ছিল, এবং তারাও কিন্তু চাচ্ছিল যে এই বিষয়টির একটি শেষ হোক, সমাপ্তি হোক। কিন্তু বিষয়টি একেবারে 5 তারিখ থেকে কিন্তু বিষয়টা আরেক দিকে টার্ন নিল, যখন আমাদের অবাক হওয়ার পালা আর কিছু থাকলো না, যখন আমরা দেখলাম হচ্ছে সামরিক বাহিনী প্রধান ওয়াকার বললেন যে রাজনীতিবিদদের মধ্যে কার সাথে কথা। আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর চাচ্ছিলাম, এটা কনফিউশনের কি আছে? দেখেন, বামপন্থীদের বাংলাদেশে ফারুক ওয়াসিফকে নিয়ে একটি নিউজ করেছে কালের কণ্ঠ, এটা দেখলাম কালের কণ্ঠ অবাক, ফারুক ওয়াসিফ আপনিও এ অবাক হওয়ার কি আছে? আমি তো অবাক না, এটা পুরো সিন্ডিকেট। আপনি মেঘমরল্লার বসু খুবই আলোচিত, তার তার কি করে 6টা ফ্ল্যাটের সে মালিক হয়, এবং এগুলো এগুলো আমার কিন্তু কোনো রিউমার থেকে না, তার 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 একদম কাছের লোক আমাকে এই প্রমাণগুলো দিয়েছে। এই ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো এখন এগুলো আসলে কি, একটা দেশের যখন সবাই একজোট হয়ে যায় চুরি বাটপারি দুর্নীতি ঘৃণা সব কিছুতে, তখন আপনি কি করে থামাবেন? এবং আসলে তখন সাজিদুল হক রুবেল ভাই যেটা খুব সরলভাবেই বলেছেন যে দেশে যেহেতু থাকতে হয়, এদের আশেপাশেই থাকতে হয়, অনেক নিরাপদে কথা বলতে হয়। দেখেন, ভারতের জামা মসজিদ বাইতুল মোকাররমের চেয়েও খাতারনাক একটা জায়গা। আপনি বলতে পারেন ভারতে মুসলিমরা সংখ্যালঘু, বাট ওইখানে যে সবাই সেজদা দেয়, এমনকি নরেন্দ্র মোদীও। সেই জামা মসজিদের ইমাম, তার নাম বুখারি, সে নিজে উকিল পাঠিয়ে এই মাহাদিকে ওইখান থেকে সুরক্ষা দিয়েছিল। চিন্তা করেন এই জুলাই জঙ্গিদের হাত কত বড় লম্বা। জামা মসজিদের ইমাম দিল্লির, সে পর্যন্ত এই জুলাই জঙ্গির যেন এই ক্রিপ্টোকারেন্সি ফারেন্সি না ধরে, ইন্ডিয়ান জেলে যেন না রাখা হয়, তাকে যেন বাংলাদেশ এবং বাংলাদেশে যাওয়ার পরে তাকে সেভ করে, এখন দেখেন সে কিন্তু নিরাপদ, তাকে কথা বলতে দেওয়া হয় নাই। কথা বললে সে ওই সত্য স্বীকার করে ফেলে, যে পুলিশ হত্যার কথা যেভাবে স্বীকার করেছিল। তো এইরকম মানে এই চোরের উপরে চোর, কতগুলো লেয়ার আছে, আপনি ওই লেয়ারে হাত দেবেন কিভাবে? আর বিএনপির শুরু থেকেই দেখেন তারা কিন্তু লিয়াজুর রাজনীতি করছে।
আমি আগেও একটা কথা বারবার জিজ্ঞেস করেছিলাম যে তারেক রহমানের মেরুদণ্ড তার বাবার কলিগ অর্থাৎ মিলিটারিরা ভেঙে দিয়েছে, আমরা জানি। কিন্তু দলের মেরুদণ্ড কি হলো? এই দলের যারা নেতা রয়েছেন, অনেক মুখ এখন মনে পড়ছে। আগে ভুলেই গেছিলাম তাদের অনেকের নাম, এবং মনে পড়ার পরে তাদের আমলনামাও মনে পড়ে যাচ্ছে। কারণ আমি ছোট হলে এতটা ছোট না, আমার চোখের সামনে এই নেতাদের ন্যায় অন্যায় সবই দেখেছি, সব মনে পড়ছে কে কি ছিল। একই জিনিস রয়ে গেছে, একই ক্যাবিনেট, একইভাবে। তো আসলে আপনার প্রশ্নটা ওইভাবে স্পেসিফিক উত্তর দেওয়া সম্ভব না। যা হচ্ছে সেটা আসলে ঠিক দিকে যাচ্ছে না। আসাদ নূর, ধরেন জি। এই যে হঠাৎ করে দেখছি যে জামায়াতে ইসলামী খুব সৈয়দা রেজওয়ানা হাসানের পিছনে লেগেছে, তাকে নিয়ে খুব উঠে পড়ে লেগেছে, তার বিষয়টা কি? আমি এটা বিশ্বাসই করি না, কোনো রাজাকারের সন্তানের বিরুদ্ধে জামাত যাবে, এটা হয় নাকি? তারা হয়তো এখন সাপে নেউলে খেলছে, তৈরি করতে হবে তো। নিজেদের মধ্যে যদি প্রতিদ্বন্দ্বী থাকে বা শত্রু থাকে, ভালো না? হুম। সাজিদুল্লাহ গ্রুপেল বলেন তো, সৈয়দা রেজওয়ানা হাসানেরও ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এটা তাকেও কি আপনি আপনি যে বলছিলেন যে তাদেরকে একটা ক্লিন করে নিয়ে আসা, ওই যে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদেরকে ক্লিন হিসেবে বের করে নিয়ে আসা, যেভাবে কালো টাকা একটু সাদা প্রশ্নটা টাকায় আরেকটু বেরিয়ে যুক্ত করে দেন, আমি একটু ইনপুট দেই। একই সাথে সৈয়দা রেজওয়ানা কিন্তু টেলিভিশনে গিয়ে, তারপর চ্যানেল 1 গিয়াসউদ্দিন আল মামুন, তারেক রহমানের সেই মাজাভাঙ্গা বন্ধু, সেই বন্ধুর চ্যানেলে যে তিনি কিন্তু বলছেন যে আমরা মোল্লাদের উঠতে দেই নাই, আমরা ইসলামিক সন্ত্রাসীদের করতে দেই নাই। তার কথার প্যাটার্ন দেখছেন? সে নিজে একজন ইসলামিক সন্ত্রাসী, পুরো সময়টাতে পরিবেশ আপা হিসাবে পুরো পৃষ্ঠপোষকতা করেছে, পরিবেশের ধ্বংস। মানে সে এসে এখন ইসলামিক সন্ত্রাসীদের বিরুদ্ধে বলছে। মুনামি যদি কালকে এসে বলেন, মানে এই যে মুনামির মতো এই ক্যারেক্টারগুলোকে তৈরি করা হয় বলে আমার মনে হয়, আপনি যদি রুবেল ভাই ক্যারেক্টার এটা স্পেসিফিক জিজ্ঞেস করেন।